ছাত্রছাত্রী যারা তোমরা 90 আপ করতে চাও, কমপক্ষে 90 পেতে চাও, তারা প্রত্যেকে আমার এই ভিডিওগুলি ফলো করবে এবং প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমি আশাবাদী তোমরা প্রত্যেকেই 90 আপ করতে পারবে। তো যাই হোক, আজকে যে টপিকটি, সেই টপিকটি হচ্ছে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান থেকে যে প্রশ্নগুলো তোমাদের থাকবে এবং অমাধ্যম অনুমান থেকে যে বিষয়গুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়ে আজ আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমাদের একদম কোথাও ভুল হবে না। এই অমাধ্যম অনুমান থেকে তোমরা যে 8 নাম্বারই বড় প্রশ্ন আসবে, সেই 8 নাম্বারই বড় প্রশ্নের পরিবর্তে তোমরা কি করতে পারবে, এই যে লজিক্যাল যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলি করতে পারবে। তার জন্য তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো আর আমার কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করো। যাই হোক, তাহলে শুরু করা যাক। এই অমাধ্যম অনুমান তোমাদের হচ্ছে 4র্থ অধ্যায়। এর আগের ভিডিওতে কিন্তু সমস্ত ক্লাস তোমাদের দেওয়া হয়েছে এবং তার নোটসও দেওয়া হয়েছে, সেগুলো দেখে নেবে। তো যাই হোক, এই অমাধ্যম অনুমান তোমাদের 4র্থ অধ্যায়। এই অমাধ্যম অনুমান জানার আগে আমরা প্রথম অধ্যায়ের কিছু বিষয় জেনে নেব। সেটা কি? প্রথম অধ্যায়ে আমরা শিখেছিলাম যে যুক্তি বা অনুমান দু প্রকার। অনুমান দু প্রকার, এক হচ্ছে অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। আর অবরোহ অনুমানের মধ্যে আবার কি রয়েছে? দুটি ভাগ রয়েছে। অবরোহ অনুমানের দুভাগ বা দুটি ভাগে ভাগ করা যায় অবরোহ অনুমানকে। তাহলে অবরোহ অনুমানকে কয় ভাগে ভাগ করা যায়? দুভাগে ভাগ করা যায়, যার একটি হচ্ছে মাধ্যম অনুমান এবং অপরটি হচ্ছে অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান নিয়ে আজকে আমাদের আলোচনা। তো এইটুকু তোমরা জেনে রাখবে এবং প্রত্যেকেই খাতায় খুব সুন্দর করে নোট করো। আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি নোট করো, আর যে প্রশ্ন এবং উত্তরগুলি বলবো সেই প্রশ্ন এবং উত্তরগুলিও নোট করে নেবে। সঙ্গে তোমরা এই লজিক্যাল কোশ্চেনও হয়ে যাচ্ছে এবং তোমাদের যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো থাকবে সেগুলোও কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো যাই হোক, আজকে আমরা যাবো অমাধ্যম অনুমান। তোমরা সবসময় মাথায় রাখবে, অমাধ্যম অনুমানে একটি আশ্রয় বাক্য থাকে। একটি আশ্রয় বাক্য থাকে। তাহলে কি বলা হলো? অমাধ্যম অনুমানে একটি আশ্রয় বাক্য থাকে। তাহলে অমাধ্যম অনুমানে কয়টি আশ্রয় বাক্য থাকে? একটি আশ্রয় বাক্য থাকে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, অমাধ্যম অনুমান কাকে বলে? তো আমার সংজ্ঞাটা খুব ভালো করে শুনে নাও এবং তোমরা খাতায় লিখে নাও। কি? শোনো, যে অবরোহ অনুমানে শুধুমাত্র একটি আশ্রয় বাক্য থেকে অনধিক ব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। তোমাদের যদি লিখতে অসুবিধা হয় তাহলে স্কিপ করে তারপর লিখে নেবে। আবারও বলে দিচ্ছি, দেখো, যে অবরোহ অনুমানে শুধুমাত্র একটি আশ্রয় বাক্য থেকে অনধিক ব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। তোমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু একটি আশ্রয় বাক্য থাকবে। আর আমরা জানি যুক্তিতে সবসময় সিদ্ধান্ত একটিই থাকে, সেটা অমাধ্যম যুক্তি হোক না কেন, মাধ্যম যুক্তি হোক না কেন, অবরোহ যুক্তি হোক না কেন, আরোহ যুক্তি হোক না কেন। তাহলে আমাদের এখানে ভালো করে জানতে হবে অমাধ্যম অনুমানে কয়টি বচন থাকে। পরীক্ষায় প্রশ্ন হয় অমাধ্যম অনুমানে কয়টি বচন থাকে, তাহলে হবে দুটি। তাহলে অমাধ্যম অনুমানে কয়টি বচন থাকে? দুটি বচন থাকে। যদি বলে অমাধ্যম অনুমানে কয়টি বচন থাকে, তো লিখতে হবে দুটি বচন থাকে। কি বলা হলো? তাহলে দুটি বচন থাকে, যার একটি হচ্ছে আশ্রয় বাক্য, যার একটি হচ্ছে আশ্রয় বাক্য, আরেকটি হচ্ছে কি? সিদ্ধান্ত। ক্লিয়ার? তাহলে কি বললাম? অমাধ্যম অনুমানে দুটি বচন থাকে, যার একটি আশ্রয় বাক্য এবং অপরটি সিদ্ধান্ত। ক্লিয়ার? এখানে তোমাদের যদি প্রশ্ন হয় কয়টি আশ্রয় বাক্য থাকে, তাহলে লিখবে একটি। যদি থাকে কয়টি বচন থাকে, তাহলে দুটি, একটি আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত। এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের এসএকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এখন আমরা চলে যাব মেন বিষয়ে, কিভাবে লজিক্যাল বিষয়গুলো করব। তার আগে আমরা জেনে রাখি যে এই অমাধ্যম অনুমান মোট 9 প্রকার। তার মধ্যে আমরা যে কটা সিলেবাসে রয়েছে সেগুলি শিখব। তাহলে কি বলা হলো? অমাধ্যম অনুমান মোট কত প্রকার? 9 প্রকার।
তাহলে অমাধ্যম অনুমান মোট 9 প্রকার। এর মধ্যে আমরা শিখব আমরা আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, বিরোধানুমান। তো বিরোধানুমান আগের অধ্যায়ে তোমাদের হয়ে গেছে, বচনের বিরোধিতার অধ্যায়ে হয়ে গেছে, তাই সেটা তোমরা দেখে নেবে। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে কি, অমাধ্যম অনুমানের মধ্যে 3টা টপিক আমরা খুব ভালো করে শিখব, যার একটি হচ্ছে কি বলতো আবর্তন। কি বলা হলো? আবর্তন। 2 নাম্বার টপিক হচ্ছে বিবর্তন। ক্লিয়ার? এবং 3 নাম্বার টপিক হচ্ছে সমবিবর্তন। ক্লিয়ার? তাহলে এই 3টা টপিক আমরা শিখবো। এই 3টা টপিক থেকেই কিন্তু তোমাদের 8 নাম্বার আসবেই। আর একদমই সহজ বিষয়, তোমরা কখনোই কঠিন ভাববে না। দেখো, প্রথমে আজকে আমরা চলে যাব আবর্তন। আবর্তন কাকে বলে সেই সংজ্ঞাটা তোমরা আগে প্রথমে লিখে নাও, তারপরে আবর্তন কিভাবে করতে হবে আমরা খুব সুন্দর করে শিখিয়ে দেব। দেখো, তাহলে অমাধ্যম অনুমানের মধ্যে আজকে যেটা করব সেটা হচ্ছে কি বলতো আবর্তন মেইনলি। তাহলে আবর্তন কাকে বলে খুব মনোযোগ সহকারে শোনো। যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ যথাক্রমে সিদ্ধান্তের বিধেয় ও উদ্দেশ্য পদ হয় এবং আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ এক থাকে, তাকে আবর্তন বলে। ক্লিয়ার? এবং আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ কি থাকবে? এক থাকবে, তাকে আমরা কি বলবো? আবর্তন বলবো। আবারও বলছি, যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ যথাক্রমে সিদ্ধান্তের বিধেয় ও উদ্দেশ্য পদ হয় এবং আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ এক থাকে, তাকে আবর্তন বলে। তাহলে আমরা সহজভাবে তাহলে আবর্তনের একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি। তার মানে এইখানে বোঝা গেল যে আবর্তনে কি হবে? আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হয়ে যাবে, আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হয়ে যাবে। আবর্তনে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণটা এক থাকবে। অর্থাৎ আমি বলে দিচ্ছি গুণ কি? গুণ হচ্ছে সংযোজক। এখানে গুণ হচ্ছে সংযোজক, হয় এবং নয়, এগুলো হচ্ছে গুণ। যদি আশ্রয় বাক্যে গুণ সদর্থক থাকে তাহলে সিদ্ধান্তেও গুণ সদর্থক হবে, আর যদি আশ্রয় বাক্যে গুণ নয়ার্থক থাকে তাহলে সিদ্ধান্তেও কিন্তু গুণ নয়ার্থক থাকবে। দেখো, তাহলে কি বলা হয়েছে আমরা একটু উদাহরণ দিই আবর্তনের। দেখো, এখানে দেওয়া হয়েছে কি সকল মানুষ হয় মননশীল। তার আগে তোমরা এই কথাটা লিখে নেবে সামনে, কারণ আমরা বচন শিখে গেছি। সকল হয় থাকলে সেটা এ বচন, কোনো নয় থাকলে সেটা এ বচন, কোনো হয় থাকলে সেটা আয় বচন, কোনো নয় থাকলে সেটা হয়ে যাবে ও বচন। তো সকল মানুষ হয় মরণশীল জীব, এটাকে আমাকে কি বলছে? আবর্তনের উদাহরণ দিতে বলছে। তাহলে আবর্তনের যদি উদাহরণ দিতে চাই আমরা কি বলেছিলাম? প্রথমে একটা আশ্রয় বাক্য থাকবে, তারপরে একটা সিদ্ধান্ত হবে। তাহলে এটা হচ্ছে আশ্রয় বাক্য, আর এই আশ্রয় বাক্যটাকে কি করতে হবে? আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় করতে হবে, আর বিধেয় পদটা উদ্দেশ্যবোধ করতে হবে। আমরা এখানে করবো আয় বচন। কোন তাহলে কি বলা হলো? সকল মানুষ হয় মরণশীল জীব, কোনো মরণশীল জীব হয় মানুষ। এখানে দেখো, উদ্দেশ্যটাকে আমরা বিধেয় করলাম, বিধেয়টা উদ্দেশ্য করলাম। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে এ বচনের আবর্তন এ না হয়ে আয় হলো কেন? এখানে প্রশ্ন হতে পারে। তো এইখানে আমরা দেখতে গেলে একটু পরেই আমরা বুঝবো ভালো করে যে এ বচনের যদি এ আবর্তন করতে যায় তাহলে আবর্তনের চতুর্থ নিয়মটি অর্থাৎ পদের ব্যাপ্যতার নিয়মটি লঙ্ঘিত হয়। তো তোমাদের আবর্তনের নিয়মগুলো এখনো বলিনি, এখনই বলবো, বিষয়টা ভালো করে শোনো। আবর্তনের নিয়মগুলো যদি দেখতে যাই তাহলে দেখা যায় যে 3টা নিয়ম যদি মানেও তারপরের যে শেষের নিয়ম রয়েছে চতুর্থ নিয়ম, সেই নিয়ম কিন্তু লঙ্ঘিত হয়। তার জন্য এ বচনের আবর্তন এ না হয়ে আয় হয়, সেটা আমরা ডিটেলসে পরে শিখবো। দেখো, এখন শোনো, দেখো এইখানে জাস্ট এটা দেখো যে মানুষ দেখো পিছনে চলে গেছে আর মরণশীলটা
সামনে এসে গেছে, আর হয়টা দেখো হয়ই হয়েছে। তার মানে এটা আবর্তনটা আপাতত আমাদের ঠিক রয়েছে সংজ্ঞা অনুসারে। এখন আমরা চলে যাব হচ্ছে আবর্তনের নিয়মাবলী। তাহলে কোথায় চলে যাব? আবর্তনের নিয়মাবলী। তাহলে আবর্তনের নিয়ম প্রসঙ্গে আমরা বলতে পারি আবর্তনে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে। দেখো আবর্তনে আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় হবে, এবং বাকিগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো আবর্তনে আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে। তাহলে আবর্তনে আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের কি হয়ে যাবে? উদ্দেশ্য পদ হবে। ক্লিয়ার? তাহলে আবর্তনে আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে। আর 3 নম্বরে কি বলা হয়েছে? আবর্তনে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ এক হবে। আবর্তনে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ এক হবে। তাহলে কি হবে? আমি শর্টে লিখে দিচ্ছি তোমাদের, গুণটা এক হবে, গুণ এক হবে। আর 4 নম্বরটা তোমরা মন দিয়ে শুনে নাও, এটা হচ্ছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। ক্লিয়ার? তাহলে এখন আমরা এই 4টা নিয়ম এবং আরেকটি তথ্য শিখব যে এ বচনের আবর্তন কি হয়, ই বচনের আবর্তন কি হয়, আয় বচনের আবর্তন কি হয় এবং ও বচনের আবর্তন কি হয়। এটা শিখলেই আমরা কিন্তু আবর্তন করতে পারবো। লজিক একদম হাতের মুঠোয় চলে আসবে। লজিক্যাল যে কোশ্চেনগুলো হবে সেগুলো খুবই সহজ লাগবে। তার আগে তোমরা যেটা পড়বে সেটা বললাম, 1 নাম্বার এবং 2 নাম্বার নিয়মটা খুব ভালো করে পড়ো। যখনই আমরা বলে দেব এ বচনের আবর্তন আয় বচন হয়, ই বচনের আবর্তন ই বচন হয়, আয় বচনের আবর্তন আয় বচন হয়, ও বচনের আবর্তন সম্ভব নয়, তখন কিন্তু আমরা এই উপরের 2টা নিয়ম পড়লেই কিন্তু আবর্তন করতে পারবো। ক্লিয়ার? তো তার জন্য আমরা প্রথমে যে 2টা নিয়ম আছে খুব ভালো করে পড়বো, এবং পরবর্তী যে নিয়মগুলো রয়েছে সেগুলি ভালো করে মুখস্থ করে রাখবো এবং শর্ট কোশ্চেনের পরীক্ষায় আসলে লিখে দেব। ক্লিয়ার? তো তার জন্য প্রথম 2টা নিয়ম কি বলা হয়েছে? আবর্তনে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের কি হবে? বিধেয় পদ হবে। আবর্তনে আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের কি হবে? উদ্দেশ্য পদ হবে। এটা তোমরা লিখে নাও। এখন যে বিষয়টা লজিক্যাল বিষয়টা করবো সেটা হচ্ছে আবর্তন করো। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। দেখো আবর্তন করোর ক্ষেত্রে কি করতে হবে? সবসময় মাথায় রাখতে হবে তোমাদের বাক্য দেওয়া থাকবে, বাক্যটাকে বচন করে তারপর আবর্তন করতে হবে। যেমন আমি একটা দিই, যেমন এটা একটা বাক্য, এটাকে আমাকে কি করতে হবে? বচন করতে হবে। কি বচন করবো আমরা? আমরা জানি শিশুরা সরল, এটা থাকলে কি হবে? এল এফ, সকল শিশু হয় সরল। তো এখানে আমরা সরল ব্যক্তি লিখতে পারি। তোমরা আরেকটা কাজ করবে, এখানে আবর্তনীয় কথাটা লিখে নেবে। যেহেতু আমার বোর্ডে আসছে না তার জন্য আমি আবর্তনীয় কথাটা লিখছি না, বা লিখেই দিয়ে নিচ্ছি। তোমরা পাশে লিখবে, খাতায় এঁটে যাবে আবর্তনীয়। এই কথাটা কিন্তু অবশ্যই লিখবে, কারণ আবর্তনে আশ্রয় বাক্যটিকে আবর্তনীয় বলে আর সিদ্ধান্তটিকে আবর্তিত বলে। তাহলে এ বচনের আবর্তন করলে কি হবে?
তার আগে আমরা একটু শিখে রাখি, একটু আগে বলেই দিয়েছিলাম এ বচনের আবর্তন করব আই, ই এর আবর্তন করব আমরা ই, এটা কিন্তু মাথায় রাখবে। আই এর আবর্তন করব আই, আর ও এর সম্ভব না। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যারো। ঠিক আছে, এর থেকে আয় যায়, আয়ের থেকে কোনো এর দিকে আসে না। দেখো তাহলে এর আবর্তন কি হয় আই, ই এর ই হয়, আয়ের আয় হয়, ও এর সম্ভব নয়। এখন কথা হচ্ছে ও এর সম্ভব নয় কেন, তোমাদের একটা শর্ট কোশ্চেন আসছে। কারণ ও বচনের আবর্তন করতে গেলে আবর্তনের পদের ব্যাপ্যতার নিয়মটি লঙ্ঘিত হয়। আবর্তনের পদের ব্যাপ্যতার নিয়মটি লঙ্ঘিত হয়, এটা আমরা পরে ডিটেলসে করবো। আগে লজিক্যাল কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে, আগে শেখার চেষ্টা করো খুব ভালো করে। দেখো এটা আবর্তনের একটা করতে হবে আমাকে, এটা একটা উদাহরণ দেওয়া হলো বা বাক্য দেওয়া হলো, এটা আমাদের একটা বাক্য দেওয়া হলো, সেই বাক্যটাকে তোমাদের কি করতে হবে, আবর্তন করতে হবে। কিভাবে? তার আগে বচন করে নিলাম আমরা, বচন করার পর আবর্তনীয় লিখে নিলাম। কোনো কঠিনই নয়, আমরা শিখলাম কি এইমাত্র এ বচনের আবর্তন কি হয়, আয় হয়। ঠিক আছে, একটু নিচে লিখি, আয় হয়। তাহলে এখানে সুতরাং দিতে হবে। তাহলে কি করব, আমরা জানি আবর্তনের ফর্মুলাটা কি, যারা আমার ক্লাস করছো আগে তারা জানো। আমি এগুলো বলে দিয়েছিলাম যে আয় বচনের ফর্মুলা হচ্ছে কোনো কোনো হয়, এ বচনের ফর্মুলা হচ্ছে সকল হয়, ই বচনের ফর্মুলা হচ্ছে কোনো নয়, ও বচনের ফর্মুলা হচ্ছে কোনো কোনো নয়। তো তোমরা জানবে, তাহলে এটা এখানে লিখতে হবে কোনো কোনো হবে, কোনো কোনো, কোনো কোনো সরল ব্যক্তি, সরল ব্যক্তি হয় শিশু। তোমাদের এক লাইনে আটলে এক লাইনে করার চেষ্টা করবে, না আটলে তো নিচে করতে হবে। দেখো এখন আবর্তনে লিখছে, এখানে কি হবে আবর্ত। ক্লিয়ার? এরকম একটা দিলাম, সেরকম আমরা দেখো এটা তুলে নাও। দেখো এখানে কিন্তু উদ্দেশ্য বিধেয় হয়ে গেছে এবং বিধেয় কিন্তু উদ্দেশ্য হয়ে গেছে। এইভাবে তোমাদের আবর্তন করতে হবে। আবর্তন একদমই সহজ, ভয়ের কিচ্ছু নেই। এখন আরেকটা দিচ্ছি, দেখো পশু পাখি নয়, এটা কি করবে, আগে বচন করে নেবে, আমরা জানি এল এফ করবে, এল এফ ই, কোনো পশু নয়, কোনো পশু নয় পাখি। তাহলে এখানে কি লিখবে, আবর্তনীয় লিখবে, তোমরা নিজেরা আবর্তনীয় লিখে লিখবে। আর এখানে হবে ই হয়ে যাবে, আমরা জানি ই বচনে আবর্তন কি হয়, ই হয়। তাহলে আমরা কি লিখবো, কোনো পাখি নয় পশু। তাহলে এখানে কি হয়ে যাবে, আবর্তিত লিখবে। ক্লিয়ার? তাহলে আবর্তনীয় আবর্তিত কথাটা কিন্তু লিখবি, তাহলে কিন্তু আমাদের আবর্তন করা হয়ে গেল। এখন আয় বচনের হলে কি করবে, আয় করবে, আয় করার পর তোমাদের যেভাবে করতে হয় উল্টিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। ও যদি আসে তাহলে কি করবে, ও যদি থাকে তাহলে তোমরা লিখবে ও বচনের আবর্তন সম্ভব নয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অন করে রাখো। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও, কোথাও যদি সমস্যা থাকে আমাকে বলো, আরও বেটার করে বোঝানোর চেষ্টা করবো।